হাসি কান্না বিনোদনে মাতিয়ে রাখো মনটারে, তারা তুমি সুখ তারা হয়ে রয়ে যাবে সবার অন্তরে। আমন্ত্রণ ডিবিসি নিউজের ঈদের বিশেষ আয়োজন সুখ তারায়। এই অনুষ্ঠানে আমি আছি সৌরভ আপ্পা, আমাদের সাথে আছে আপনাদের দুজন প্রিয় শিল্পী পূজা চেরি এবং আদর আজাদ। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। কেমন আছেন দুজন জানতে চাচ্ছি প্রথমে পূজা আপনার কাছে। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো চলছে, সব মিলিয়ে কাজেই আছি। এবারে ঈদ তো বর্ণাঢ্য অনেকটা আপনার জন্য, কারণ এই ঈদেও আপনার নতুন একটি সিনেমা আসছে এবং আদর আজাদেরও আসছে, দুজন মিলে একসাথে কাজ করেছেন। এইবারের ঈদের আসলে কেমন কাটছে এবারের ঈদটা? এবারের ঈদটা যদি আমার কথা বলি, একটু না ভালোই শূন্যতা কাটছে। এবং আর যদি আমার সিনেমার কথা বলি, সিনেমার সাইডে আসি, ওই সাইড দিয়ে ভালোই যাচ্ছে, কারণ অনেক ভালো সাড়া পাচ্ছি মানুষের। সিনেমা রিলিজ হয়েছে, অনেকে দেখছে, সবাই অনেক বেশি পজিটিভ রিভিউ দিচ্ছে এবং এই জায়গা থেকে কাজের দায়িত্বটা বেড়ে গেছে। সো এই জায়গাটা ভালো লাগছে অবশ্যই। এবং সিনেমা রিলিজের আগে আপনার একটি গান এই সিনেমার একটি রিলিজ পেয়েছিল, বেসামাল। এবং গানটি তো ইতিমধ্যেই ঝড় তুলেছে নেট দুলিয়ায় এবং প্রচুর সাড়া পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, প্রচুর ভাইরাল হয়েছে গানটি এবং দর্শকদের কাছেও বেশ বড় সাড়া পাচ্ছে। এই গানের শুটিংয়ের সময়ের কিছু অভিজ্ঞতা যদি জানাতেন। এই সময়ে আসলে অভিজ্ঞতা যদি শেয়ার করি, যখন আমি আইটেম গানের শুটিং করছিলাম, মানে আমাদের ডান্স নাম্বার, তখন আমার মা আইসিইউতে ছিল। তখন আসলে আমি আমার মাকে সকালবেলা দেখে, হসপিটালে দেখে তারপর শুটিংয়ে যেতাম। আমি বারবার খোঁজ নিই, তো ওই রকম এনজয় করে আসলে কাজটা করিনি। ক্যামেরার সামনে হাসি খুশি থাকতে হবে দেখে আসলে হাসি খুশি ছিলাম। এর বাইরে আসলে একটু চুপচাপই ছিলাম, মানে আলাদা কোনো মজার কোনো অভিজ্ঞতা আসলে ঘটেনি। আসলে শিল্পীদের জন্য কিন্তু এটা একটা বাস্তবতা, কারণ ব্যক্তি জীবনে যে দুঃখ শোক কষ্ট আমাদের থাকুক বা আপনারা যারা কাজ করছেন নিয়মিত তাদের থাকুক, কিন্তু কাজের জায়গাটা এসে আসলে ভিন্ন মানুষে পরিণত হয়ে যেতে হয়। ব্যক্তি জীবনের দুঃখ কষ্টের ঊর্ধ্বে গিয়ে আরেকটি ক্যারেক্টার, যেমন আপনি বলছিলেন যে মা অসুস্থ, আইসিইউতে ভর্তি, কিন্তু আপনাকে কাজ করতে হচ্ছে একটা আইটেম সং এর জন্য। একদম টোটালি একটা ডিফারেন্ট একটা এটা আসলে দর্শকরা ওরকম ভাবে বোঝে না। তারপরও আমি কিছু মনে করি না। অনেকে অনেক নেগেটিভ কমেন্ট করছে কিংবা করে, বাট আমি আসলে কিছু মনে করলে মনে হয় আমি নিজেই বাঁচতে পারতাম না। আমি খালি দেখি এবং আমি এটা জাস্ট ভাবি, মানুষ এরকম বোকা কেন, কিংবা এরকম বোকার মতন কথা বলে কেন? এটা তো আমার কাজ, সো আই হ্যাভ টু ডু দ্যাট। তো যাই হোক, নিজের লাইফ নিজে যেভাবে কাটাচ্ছি, আই এম ব্লেসড। অবশ্যই শুভকামনা আপনার জন্য। নিশ্চয়ই আপনি এই শোক কাটিয়ে উঠবেন এবং সামনের যে পথগুলো আসবে সেটা নিশ্চয়ই অনেক সুগম হবে আপনার জন্য এবং একটা সফল জীবন, বাকি জীবনটা যেটা আছে সেটা আপনি কাটাবেন এই আশাই রাখছি। এবার আদর আজাদ, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার তো নতুন সিনেমা আসছে এবং ঈদের সময় চলছে, সব কিছু মিলে কেমন কাটলো এবারের ঈদ? খুবই ভালো সময় পার করছে। ইভেন তো যখন থেকে আমাদের বেসামাল গানটা রিলিজ হয়েছে লিপস্টিক ছবির, এটা দিয়ে তো আমরা জানানো হলো যে আমরা এবার ঈদে রিলিজ করছি ছবি, লিপস্টিক আসছে ঈদে। তো তখন থেকে একটা ভালো সাড়া পাচ্ছি। তো তখন থেকে আসলে ঈদটা শুরু হয়ে গেছে, এখনও চলছে। তো ঈদের আনন্দ এই আমাদের লিপস্টিকটা আরও বাড়িয়ে দিয়েছে দর্শকের মাঝে, যেরকম আমাদের মাঝেও, আমার মাঝে বিশেষ করে আমার মানে খুব ভালো লাগছে। প্রতিবার ঈদ তো আসলে আপনি বাড়িতেই কাটান, আমরা যতদূর জানি আপনি নিজের এলাকাতেই এখনো ঈদ কাটাতে পছন্দ করেন। এটা কি আসলে বন্ধুদের সাথে নাকি পরিবারের সাথে? এটা হচ্ছে নারীর টানে। মানে ছোটবেলায় শুনতাম, গ্রামে কথা আছে না, যে যেখানে আপনার নারীটা পোতা থাকে ওইখানে হচ্ছে ওইখানকার টানটা সবসময় অনেক বেশি থাকে। তো দেখা যাচ্ছে যে সারা বছর না গেলেও একটা দুইটা তিনটা দিনের জন্য আসলে ঈদের সময় বাসায় যেতেই হয়। এটা পরিবার বলেন, ছোটবেলার ফ্রেন্ড সার্কেল বলেন, সবাই আত্মীয় স্বজন যারা যারা আছে। আর গ্রামে কি হয় যে সবাই তো ঘর থেকে বের হলেই সবাই পরিচিত মানুষের অভাব নেই। যদিও বা এখন আলাদা যে জায়গায় কাজ করছে এখানেই সবাই পরিচিত, এখানেও পরিচিত মানুষের কোনো অভাব নেই, সকাল হলে দেখা হচ্ছে, কিন্তু তারপরে ওই জিনিসটা না, টানটা একটু আলাদা। অবশ্যই স্বাভাবিক, সেই টান তো থাকেই সবারই, মানুষ মাত্রই সেই টান থাকবে, কারণ অতীত এবং নিজের যে ব্যক্তি জীবন সেটার প্রতি টান থাকবে। কিন্তু এই যে ব্যক্তি একটা মানুষ হিসেবে একটা মফস্বল শহরে গড়ে ওঠা, বেড়ে ওঠা, তারপরে সে ন্যাশনাল পর্যায়ে অ্যাকশন হিরো হিসেবে আপনাকে প্রতিষ্ঠিত হয়ে যাওয়া, চোখের সামনে আমরা যেটা দেখছি দীর্ঘদিন ধরে, এবং বাংলাদেশের এই মুহূর্তে যারা অ্যাকশন হিরো হিসাবে কাজ করছেন, অ্যাকশন হিরো হিসেবে, তাদের কিন্তু অন্যতম একজন প্রধান ক্যারেক্টার হিসেবে আপনাকে দেখা হচ্ছে। সমালোচক, ভক্তরা সবকিছু মিলে এই জার্নিটা কেমন লাগে, বা আপনার বন্ধুরা আসলে কিভাবে এটা উপভোগ করে? বন্ধুদের কাছে এখনো বন্ধুই, মানে টু বি ভেরি অনেস্ট,
কাছে কখনো হ্যাঁ একটু একটু মানে যেটা ওইটাও না আমি ম্যানেজ করে ফেলতে পারি। উনি যদিও বা বলে যে কিংবা যারা আমি মানে পার্সোনালি আমি অনেক ইন্ট্রোভার্ট, তো ফ্রেন্ডদের জায়গাটা থেকেও আমি শুধু এক্সকিউজ মি, এটা জাস্ট ইন্টারাপ্ট করলাম, শুধু আমি বলি না, এইখানে এটা মোটামুটি যারা যারা আপনাকে চেনে সবাই বলবে যে আপনি ইন্ট্রোভার্ট। হ্যাঁ, তো বন্ধুদের জায়গা থেকে যেটা হচ্ছে অনেক দিনের একটা সম্পর্ক, তো এখন তাদের সাথে এমন ভাবে আমি মিশি, তাদের কাছে মনে হয় না যে সে একটা অ্যাকশন হিরো কিংবা সে চলচ্চিত্রে কাজ করছে, এটা তাদের কাছে মনে হয় না। আমি বেসিক্যালি তাদের কাছে গেলে খুবই ফানি হয়ে যায়, ফানি একটা ক্যারেক্টার হয়ে যায়। আচ্ছা, মানে হিরো থেকে মিলাতে comedy। পারতেছেন না, তো ওই জায়গা থেকে মানে সবকিছু এনজয় করি। তার মানে পর্দা এবং স্বাভাবিক যে বাস্তবতায় আপনাকে যে গম্ভীর এবং ইন্ট্রোভার্ট ক্যারেক্টারটা দেখা যায়, শুধুমাত্র বন্ধুদের কাছে গেলে এই খোলস থেকে আপনি বের হয়ে আসতে হ্যাঁ, পারেন। বলা চলে অনেকটা অনেকটা। তবে এটা আমার অনেক কি বলে যে এটা আমার ভালো গুণ না খারাপ গুণ আমি জানি এটা না। ডেফিনেটলি খারাপ গুণ, আপনি ইন্ট্রোভার্ট কোনো মানুষই ভালো না। আচ্ছা, যাই হোক, নায়িকা পৃথিবীতে বলে তো নানান দিয়েছেন। মানুষ নানা রকম হ্যাঁ, হয়। so এটা নিয়ে আমার কোনো কথা নাই, কিন্তু আমার যে কয়টা জনরাতে আমি কাজ করেছি, আমাকে এই টাইপের জনরাতে দর্শকরা কিংবা ডিরেক্টর একটু বেশি চিন্তা করছে হয়তো বা, এই কারণে ধরেন এটাও আমার জন্য একটা অনেক বড় একটা ব্লেসিং আমি বলবো। অবশ্যই শুভকামনা আপনার জন্য। এবং পূজা, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, এইবারের ঈদে তো একটা স্পেশাল ব্যাপার, কারণ আপনার ক্যারিয়ার আমরা দেখেছি প্রথম থেকে, ক্যারিয়ার গ্রাফটা যদি আমরা দেখি, শিশু শিল্পী হিসেবে কাজ শুরু করেছেন, কিশোরী শিল্পী হিসেবে কাজ করেছেন, এবং বাংলাদেশের প্রচুর যারা এই মুহূর্তে জনপ্রিয়, যাদের সুপারস্টার বলি বা যে চিত্রনায়কদের কথা বলি, সবার সাথে আপনি কম বেশি কাজ করেছেন। এবং শিশু শিল্পী হিসেবে, কিশোরী শিল্পী হিসেবে অনেকেই কাজ করে, তারা পূর্ণাঙ্গ চিত্রনায়িকা হিসেবে কাজ করার সুযোগ সবাই পায় না। এই মুহূর্তে বিশেষ করে গত কয়েক বছর ধরে এই দেশের প্রথম সারির চিত্রনায়িকা হিসেবে আপনি কাজ করছেন এবং অন্যতম সেরাদের একজন। ওকে, এই জার্নিটার গল্প যদি আমাদের একটু জানাতেন। এই জার্নিটার গল্প আসলে, এই জার্নিটার গল্প আমি একদিন না একদিন লিখবো, লিখে এটার উপর একটা সিনেমা বানাবো। ফার্স্টে তো আমি আসলে যখন আমি শুরু করি তখন তো একদমই বাচ্চা, কিছুই বুঝি না। আমার মা সব সময়, আমার মাই কন্ট্রোল করতো, আমি তো জাস্ট আমাকে যেখানে নিয়ে, ইভেন তো আমি আমার স্কুলে যখন পরীক্ষা থাকতো, আমার মা আমাকে বলতো না যে আজকে তোমার শুটিং। আমি পরীক্ষা দিয়ে আসতাম, হ্যাঁ কি বানাইছো আজকে, তোমার শুটিং কিন্তু, হ্যাঁ চলো। তুমি আমাকে বলো নাই কেন? না তুমি তোমাকে বললে তুমি পড়াশোনা করতে পারবে না। তো যাই হোক, এরকমভাবেই কিশোরী বয়স পর্যন্ত পার করলাম। করার পর আস্তে আস্তে যখন হিরোইন হওয়ার সুযোগটা আসলে জাজ মাল্টিমিডিয়াই করে দিয়েছে। আব্দুল আজিজ স্যারের কথা আমি অবশ্যই বলবো, তারা যদি আসলে এই মানে আমাকে নিয়ে স্টেপটা না দিত, কারণ আমার বয়সটা খুবই অল্প ছিল, আমি আদৌ অভিনয় মানে নায়িকা সুলভ অভিনয় করতে পারবো কিনা এটা নিয়ে অনেকে কনফিউশনে ছিল। তো ওই সুযোগটা দিয়েছে এবং ওপরওয়ালার একটা আশীর্বাদ আমার কাছে ছিল, আমার সাথে ছিল, যে আমি অ্যাক্টিংটা করতে পেরেছি এবং সবার মনে আসলে প্রথম দিন থেকেই জায়গা করতে পেরেছি। সো এটা গড গিফটেড অর্ধেকটা, আর অর্ধেকটা জাজ মাল্টিমিডিয়ার অবদান। অবশ্যই জাজ মাল্টিমিডিয়ার বেশ কিছু সিনেমা, আপনার যেই সিনেমাগুলো হয়েছে বেশিরভাগই ব্যবসা সফল হয়েছে, এবং সেই সাথে সাথে আপনি নিজের যে ক্যারিয়ার গ্রাফ এটা তৈরি করেছেন এর মধ্যে, কিন্তু এর পরেও তো বের হয়ে আপনি বেশ কিছু সিনেমায় কাজ করেছেন, যেমন অনুদানের সিনেমায় কাজ করেছেন, অন্যান্য পরিচালক প্রযোজকদের নিয়ে কাজ করেছেন। বিশেষ করে সর্বশেষ আমরা একটা সিনেমা যেটা দেখেছি, গলুয়ে আপনার দারুণ প্রশংসা হয়েছে, গলুয়ে আপনার অভিনয়, যেটা শাকিব খানের সাথে ছিল, সুপারস্টারের সাথে। এই সময়ের অভিজ্ঞতাকে কিছু আমাদের জানাবেন কিনা? গলুয়ের সময়ের গলুয়ের কোনো যদি শুটিং ওইটা আসলে ওই এক্সপিরিয়েন্স আলাদাই বলবো, কারণ দেশের নাম্বার 1 সুপারস্টারের সাথে কাজ করছি, সো একটা তো আলাদা এক্সাইটমেন্ট ছিলই। এবং এটা যারাই কাজ করবে তাদের মধ্যে এক্সাইটমেন্টটা কাজ করবে, সো আমার মধ্যেও ছিল। বাট ফার্স্টের দিনটা আসলে একটু ভয়েই ছিলাম, ভয়ও না, এটা একটু আনকমফোর্টেবল ছিলাম যে শাকিব খান কি করে না করে, অথবা কেমন হেল্পফুল, কিংবা বকা খাবো কিনা যদি ভুল হয়। তো এমন কোনো কিছুই ছিল না। সে প্রথম দিন একটু চুপচাপ ছিল, তখন আমি ভাবতাম যে আচ্ছা ঠিক আছে, উনিও মনে হয় ইন্ট্রোভার্ট, থাক এভাবেই চালিয়ে যেতে হবে। বাট সেকেন্ড ডে থেকে মানে হি ওয়াজ রিয়েলি অ্যামেজিং, এটা আমার বলতেই হবে। এবং এতটা হেল্পফুল, একজন সুপারস্টার হতে পারে, নাম্বার 1 সুপারস্টার, এটা আসলে তার সাথে মানে সামনাসামনি না মিশলে আসলে বোঝা যাবে না। সো এই দিক থেকে
সে আমাকে বলতো যে পূজা এরকমভাবে না করে এরকমভাবে বলো, কিংবা আমি তোমাকে এই কিউটা দিচ্ছি। সো এই জায়গা থেকে হি ওয়াজ রিয়েলি ভেরি হেল্পফুল। আর শুটিংয়ের এক্সপিরিয়েন্স বরাবরই খুব ভালো। আমাদের ডিরেক্টর ছিলেন এস এ হক অলিক ভাইয়া, সেও খুবই হেল্পফুল। সব মিলিয়ে একটা স্ট্রং টিম ছিল। অবশ্যই শুভকামনা। এবং এই সিনেমার জন্য আপনি অনেক প্রশংসাও পেয়েছেন, দর্শকদের ভালোবাসাও পেয়েছেন। এবার আদর আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, নতুন যে সিনেমা আসছে এবার, বরাবর অ্যাকশন হিরো হিসাবে আপনাকে দেখা হয়েছে এবং আপনার লুকেও এবার বেশ পরিবর্তন হয়েছে। চিরায়তভাবে যেভাবে দেখেছি আমরা, লম্বা চুল, বড় মানে বেয়ার্ড একটা লুক নিয়ে আপনি সবসময় এসেছে বেশিরভাগ সময়। এইবার লুকে অনেকটা চেঞ্জ হয়েছে। এইবার কি ক্যারেক্টারের প্রয়োজনে লুক চেঞ্জ হয়েছে নাকি ব্যক্তিগত কোনো চাহিদার কারণে? আসলে প্রত্যেকবার ক্যারেক্টারের প্রয়োজনে লুকটা চেঞ্জ করা হয়েছে। তো লিপস্টিক এমন একটা গল্প, যে গল্পে আমার চরিত্রটাই এরকম যে আমি চাইলেও এখানে মানে এই গেটআপটা এই চরিত্রের সাথে যায় না। তো প্রত্যেকটা চরিত্রই তো আসলে ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে দেখা হয়, তারপর না সেটা আমরা পোর্ট্রেট করি। তো সেখান থেকে আমাকে আসলে এখানে আমার চরিত্রের নাম হচ্ছে আতর আলী। তো আতর আলী আসলে একজন বাংলাদেশের সুপারস্টার মাধুরীর 24/7 একজন অ্যাসিস্ট্যান্ট। তো তার আসলে চলা, কথা বলা কীরকম হবে, কিংবা সে আসলে কোন ফরম্যাটে চলবে, তো সব কিছু মিলে এটা একটা ডিরেক্টরের আগে থেকে একটা পোর্ট্রে করা ছিল যে আমার আতর আলীর গেটআপটা এরকম হবে। তো এটা চরিত্রের স্বার্থেই গেটআপটা নিয়ে আসা। এই সিনেমায় কি অ্যাকশন বা এই ধরনের কোনো দৃশ্য আপনাকে দেখা যাবে? কিছু জায়গাতে আছে, যেহেতু এটা আমাদের রোমান্টিক সাইকো থ্রিলার জনরার ছবি, তো সেখান থেকে বলা যায় কিছু কিছু জায়গায় খুব ভালো অ্যাকশন আছে, যেটা বাংলাদেশের বাহির থেকে ফাইট কোরিওগ্রাফার এসে সেই অ্যাকশনগুলো করেছেন। তো দর্শক এটাতে অবশ্যই খুব এনজয় করবে। এটা আসলে গল্পের চাহিদা অনুযায়ী আসলে এই অ্যাকশনগুলো রাখা হয়েছে। এর থেকে বেশিও কিছু করা হয়নি, কম কিছু করা হয়নি। দেশের কোরিওগ্রাফারদের নিয়ে যেমন করছেন কাজ, এবং ফাইট ডিরেক্টরদের নিয়ে যেভাবে কাজ করছেন, দেশের বাহির থেকে যখন ফাইট ডিরেক্টর একজন আসছেন এবং সেটা হয়তো পার্শ্ববর্তী কোনো দেশ থেকেই আসছেন, দুটো কাজের কোনো তফাৎ পাচ্ছেন কিনা? না, দেখেন, এটা কাজের তফাৎ বলতে সবার তো ধ্যান জ্ঞান এক না। তো সেখান থেকে আমি যেভাবে কথা বলি আপনি সেভাবে কথা বলেন না, আপনি যেভাবে খান আমি সেভাবে খাই না, তো কিছু না কিছু তো পার্থক্য থাকেই। মানের জায়গায় কি কোনো তফাৎ খুব বেশি দেখতে না, পাচ্ছেন? এখন আপনার 10,000 টাকা দিয়ে ক্যামেরায় শ্যুট করা যায়, আবার হচ্ছে আপনার অ্যারিয়াল 50,000 টাকার ক্যামেরাতেও শ্যুট করা যায়। তো সেখানে তো একটা মান তো অবশ্যই, এটা আপনি ভালো বলতে পারবেন মানের বিষয়টা। সো এই আর কি। কিন্তু আমাদের দেশেও অনেকেই ভালো করছে, অনেকেই ফাইট ডিরেক্টর বলে, ইভেন আমাদের যে বেসামাল গানটা, এটা হাবিব ভাইয়ের করা, এটাও তো খুব ভালো সাড়া ফেলেছে করার পরে। সো আনডাউটলি আমাদের এখানকার আমরাও খুব ভালো করতে পারি, বাট প্রয়োজনে কিছু কিছু পয়েন্ট থাকে, কিছু কিছু স্পেশাল মোমেন্ট থাকে, তখন আমাদের হয়তো বা কিছু স্পেশালিস্টদের হায়ার করতে হয়। অবশ্যই আমরা চাই এই দেশেই আমাদের নতুন নতুন আরও প্রতিভাবান ডিরেক্টর আসুক, ফাইট ডিরেক্টর আসুক, আপনাদের মতো অভিনেতারা আসুক। এবং দুইজনকে এইবারের পূজা আপনার কাছে জানতে চাচ্ছি, এই প্রথম মানে অনেক শিল্পীর জীবনের স্বপ্ন থাকে ডাবল রোল অ্যাক্টিং করা, এবং সেটা আমরা সারা পৃথিবীর শিল্পীদের ক্ষেত্রেই বলতে পারি। একজন মানুষ দুটো মানে চরিত্রে অভিনয় করা, এটা আসলেই অনেক একটা ভার্সেটাইল বিষয়, এবং একই সাথে দুটো চরিত্রকে ধারণ করার যে চ্যালেঞ্জ, এটা অনেক বড় একটা বিষয়। কিভাবে সামলেছেন পুরো বিষয়টাকে? এটা আমি সবসময় বলে এসেছি, এটা আমার জন্য একটা টাফ জব ছিল, একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার ছিল। কারণ আপনাকে যখন একটা স্ক্রিপ্ট দেওয়া হয়, যে আপনাকে একটা স্ক্রিপ্ট দেওয়া হয়েছে, আপনি এটাই কন্টিনিউ করবেন, এই জিনিসটাই কন্টিনিউ করবেন, এই ক্যারেক্টারটাই কন্টিনিউ করবেন। সো ওইটা আমাদের জন্য না অনেক বেশি, মানে আমার জন্য আমি বলবো, কারণ আমি এখন মানে মাত্র জাস্ট শুরু করেছি, এত চাপ নেওয়ার আসলে ওরকমভাবে কোনো কিছু তৈরি হয়নি। বাট আপনাকে যখন একটা ক্যারেক্টার ধরিয়ে দেওয়া হবে, আপনি ওইটাই কন্টিনিউ করবেন, ওইটাই আপনি পড়াশোনা করবেন। বাট আমার এই ক্ষেত্রে হয়েছে, আমার ফার্স্টে যে ক্যারেক্টার ছিল সেটা হচ্ছে নাম গ্রামের একটা সাধারণ কিশোরী মেয়ে বুচি, খুবই সাধারণ, অতি সাধারণ, কিন্তু ওর স্বপ্নটা অনেক বড়, সেটা হচ্ছে ও নায়িকা হবে। তো ও যে কোনো ইম্পর্টেন্ট, ওর বাড়ির ইম্পর্টেন্ট কোনো কাজ যদি করে, যখন ওই মুহূর্তে যদি শোনে যে ওর আশেপাশে শুটিং হচ্ছে, ও ইম্পর্টেন্ট কাজের মানে মাথায় নিবে না, ওইগুলো বাদ দিয়ে ও শুটিং দেখতে চলে যাবে, এরকম টাইপের পাগল মেয়ে। সো ওই ক্যারেক্টারটা কন্টিনিউ করতে করতে হঠাৎ করে যখন আমাকে ডিরেক্টর বললো যে এখন তোমার শুরু হবে সুপারস্টার মাধুরীর ক্যারেক্টার, যে কিনা একদম দেশের নাম্বার 1 সুপারস্টার,
তো ওইটা শিফট করতে আমার একটু টাইম লেগেছে বলতে জাস্ট একটু মানে নিজের মধ্যে অনেক বেশি পড়াশোনা নিয়ে এসেছিলাম, অনেক বেশি চিন্তাভাবনা নিয়ে এসেছিলাম যে কিভাবে কি চেঞ্জ করা যায়। কারণ এতদিন একটা ক্যারেক্টারে ছিলাম, এখন সেম সিনেমার জন্য আরেকটা ক্যারেক্টার প্লে করতে হবে। তো ওই জায়গাটা একটু টাফ ছিল, বাট আমাদের টিমটা হচ্ছে অনেক বেশি সাপোর্টিভ ছিল। স্পেশালি আই হ্যাভ টু সে অ্যাবাউট মাই ডিরেক্টর, সে এতটা সাপোর্ট করেছে এবং এতটা আমাকে কনফিডেন্ট দিয়েছে যে না, ইউ ক্যান ডু দ্যাট। ওইটা আসলে আমার মধ্যে অনেক বেশি মানে স্ট্রেংথ নিয়ে এসেছে, অনেক স্টেমিনা নিয়ে এসেছে যে না, আই ক্যান ডু দ্যাট। অবশ্যই শুভকামনা আপনার জন্য এবং দুজনের জন্যই। একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, শুকতারায় নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন ডিবিসি নিউজে। বিরতির পর স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদের বিশেষ আয়োজন শুকতারায়। আজ আমাদের সঙ্গে আছেন চিত্রনায়িকা পূজা চেরি এবং চিত্রনায়ক আদর আজাদ। স্বাগত আপনাদের দুজনকে আবারও জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। পূজা, বিরতির আগে আপনার সাথেই কথা হচ্ছিল, আবার আপনার কাছেই ফিরছি। মানে আপনার ক্ষেত্রে বলা হয় যে পৃথিবীর রাঙা রাজকন্যাদের রূপ নিয়ে জন্মানো চিত্রনায়িকা আমরা দেখেছি। এমনকি জীবনানন্দ দাশের কবিতার লাইন আপনার ক্ষেত্রে ইউজ হয়েছে বিভিন্ন, যখন আমরা গণমাধ্যমে দেখি বিভিন্ন রিপোর্ট। এবং আপনার সৌন্দর্য নিয়ে প্রশংসা তো সবাই করে, এটা তো স্বাভাবিক, এটা করতেই হবে। কিন্তু ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা, বিভিন্ন জীবনের তো পর্যায়ে আছে, আসলে ঠিক কতজন আপনার প্রেমে পড়েছে এই জীবনে? আপনার প্রেমে কতজন পড়েছে? এটা তো আমি ওরকম ভাবে বলতে পারবো না, কারণ ছোটবেলা থেকে আমার মা সাথে ছিল তো, এবং ছোটবেলা থেকেই মানে সে তার মানে আমার ছোটবেলা থেকে সে একটু হেলদি ছিল, মা একটু হেলদি ছিল। সো আমার মার ভয়ে কেউ আমাকে প্রপোজ করার সাহস পেত না। এমন আমি একটা জিনিস শেয়ার করি, খুব মজার একটা এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে যখন আমি ক্লাস 2তে পড়ি, তখন আমার বান্ধবীদের সাথে আমি হাঁটছিলাম, স্কুল শেষ করে আমি বাসায় যাচ্ছিলাম। তো আমার মা পিছনে ছিল। আমার মা যেটাই হোক, মানে আমি যেটাই হোক, আমার পিছু কখনো ছাড়তো না। মানে সব সময় দরকার হলে তুমি 2 হাত সামনে থাকো, আমি 2 হাত পিছনে থাকবো, বাট তোমার পিছনে আমি থাকবো। সো একটা ছেলে টিজ করছিল, ক্লাস 2তে থাকতে টিজ করছিল। তো আমি না মানে লজ্জা আর কিছু বলিনি। তো বাসায় এসে বললাম মাকে যে মা, এরকম একটা ছেলে এরকমভাবে আমাকে, তখন তো টিজ কি বুঝতাম না, এখন তো বুঝি, এরকমভাবে আমাকে বলছিল, আমার খুব খারাপ লেগেছিল। বলে ঠিক আছে, কালকে আমাকে বলিস কোন ছেলেটা, যদি থাকে আমি দেখি কি করা যায়। তো সেকেন্ড ডে সেম জিনিস হলো, যে টিজ করছিল। তা আমি খুব সুন্দর করে থামার পরে আমি জাস্ট বললাম, মামুনি দেখো, এই যে এই ছেলেটা আমাকে এরকম জ্বালাচ্ছে। আমার মা যেই বকা দিল ওই ছেলেটা সেকেন্ডে, আমি যখনই যাই তখনই এরকমভাবে মাথা নিচু করে থাকতো। সো কেউ প্রপোজ করার সাহস পেত না। আর এখন যদি কেউ প্রেমের প্রস্তাব ওরকমভাবে কেউ দেয়ও না, কারণ এখন আমাকে দেখে কেউ সাহস পায় না যদি আমি বকা দিই কিংবা কোনো কিছু বলি। অবশ্যই। আর একজন সুপারস্টার প্রেমে পড়তে গেলে তো তাকেও সুপারস্টার হতে হবে। কে সুপারস্টার? না, অবশ্যই আপনারা অবশ্যই আমাদের মহাতারকা, আপনারা দুজনেই আমাদের খুবই সম্মানিত অতিথি এবং দুজনেই তারকা। এবং আমরা জানি আপনাদের ভবিষ্যতের যে লক্ষ্য সেটা অনেক দূরের, এবং এইটা বিশ্বাস রাখছি। সেই সাথে পূজা আরেকটু জানতে চাচ্ছি যে আপনার প্রেমে পড়ার কেউ সাহস পায়নি বা প্রপোজ করার সাহস পায়নি, কারণ সেখানে মা সবসময় রক্ষা কবচ হিসাবে ছিলেন। আপনি প্রেমে পড়েছেন কতবার জীবনে? এই তো প্রেমে তো আমি প্রতিদিনই পড়ি, কারণ আমি খুবই রোমান্টিক একটা মেয়ে। প্রেমে প্রতিদিনই পড়ি, কিন্তু কার প্রেমে পড়ি আমি নিজেও জানি না। আচ্ছা, মানে হয়তোবা নিজের প্রেমে নিজে পড়ে যাই, কিংবা কোনো হিরোকে দেখলে, মানে সুন্দর কোনো হিরোকে দেখলে হিরোর প্রেমে পড়ে যাই। বাট ওই দিকে আসলে বেশি যেতে পছন্দ করি না আমি, কারণ এখন যেহেতু আমি আমার ক্যারিয়ার নিয়ে অনেক বেশি ফোকাসড, সো ক্যারিয়ার নিয়ে এগোতে চাই। অবশ্যই, সেই জন্য আপনার অবশ্যই ক্যারিয়ার নিয়ে এগিয়ে যাবেন দীর্ঘদিন, এবং সেই সাথে ব্যক্তি জীবনের যেসব ভালো লাগার বিষয় সেসবও নিশ্চয়ই থাকবে। শুভকামনা আপনার জন্য। আদর, আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাচ্ছি। প্রেমে পড়েছে অ্যাকশন হিরো যাকে হিসেবে চেনে সবাই, বেশিরভাগ অ্যাকশন হিরো আসলে প্রেমে পড়েছে কতবার? আপনি কতবার প্রেমে পড়েছেন? পড়েছি, বেশ কয়েকবার পড়েছি, তারপর তো বিয়েই করে ফেলেছি, প্রেম করেই বিয়ে করেছি। আচ্ছা, এই জার্নিটা তাহলে জানতে চাচ্ছি, মানে প্রেম করে বিয়ে, এটা তো একটা বড় বিষয়। কারণ প্রেমের, আমি আসলে পার্সোনাল লাইফটা ক্যামেরার সামনে কখনো আনিনি। সো এতটুকু এখন যেহেতু মানে একটু একটু করে বলতে হয়,
একটু একটু করে না বললে আবার জিনিসটা দৃষ্টিকটু দেখায়, তো এই কারণে হ্যাঁ প্রেম করেছি, প্রেম করেই আসলে বিয়ে করেছি টিনেজের সময়, জাস্ট ভার্সিটিতে ওঠার আগ মুহূর্তে বিয়ে করে হচ্ছে মানে কলেজটা পার করেই সংসার পাতিয়ে নিয়েছি। সোজা সংসার পাতিয়ে নিয়েছি। সো এই তো জার্নিটা মেমোরেবল ছিল, আছে। অবশ্যই এই যে প্রেম এবং প্রেমের মানে সাকসেসফুল একটা পরিণতি বিয়ে, এবং আপনার স্ত্রী আসলে কিভাবে দেখেন আপনার এই ক্যারেক্টারকে বা সিনেমা? খুব ভালোভাবে দেখে। আচ্ছা, এবং আমি মাস্ট সে তার খুব ভালোভাবে স্ত্রী দেখে। অনেক বেশি সাপোর্টিভ। আমি নিজে কাছ থেকে দেখেছি, তো মানে ভাবি আমার এখন পর্যন্ত দেখা মানে সব থেকে বেস্ট বউ, মানে খুবই কোনো হিরো। ভালোভাবে দেখে সে বিষয়টা, আমার কাজের জায়গাটাকে সে সম্মান করে, এনজয় করে। আর আপনি তাকে কিভাবে, যখন শুটিং এ ব্যস্ত থাকছেন বা দিনের পর দিন হয়তো বাসায় যেতে পারছেন না, একটানা শুট চলছে, আউটডোর চলছে, তখন তাকে ম্যানেজ করেন কি? সেটা আমার মতো নিজের মতো করে করি। এইটা দর্শকদের উদ্দেশ্যে যদি জানাতেন, কারণ অনেকেই এতটুকু নিশ্চয়ই পরামর্শ এই চান। জিনিসগুলো আসলে একটু সিক্রেটই রাখতে চাই, কারণ আমার মতো করে আমি ম্যানেজ করতে পারবো, আমার বউ তো আরেকজনের মতো করে নাও হতে পারে। মানে যাকে আমি বিয়ে করেছি, তো এখন বিষয়টা হচ্ছে কি আমি ওই পার্সনটা না। আমি যদি দর্শকদেরকে বলি, তো দর্শক তো আদর আজাদ না, দর্শক হচ্ছে XYZ যে কোনো একটা মানুষ, তো তার বউ তো আর আমার বউয়ের মতো না। তো ওই যে এই জায়গাটা যদি সে মেইনটেইন করতে যায়, কিংবা আমি যেটা বলবো সেটা শুনে যদি সে ওইভাবে যেতে চায়, তাহলে তো সে হবে না। তার নিজের মতো করে আসলে জিনিসটা মেইনটেইন করতে হবে। অবশ্যই যার যার লড়াই আসলে তাকেই লড়তে তাকেই হয়, করতে হবে। এবং যার যার যুদ্ধ তারই। এবং এবং এই যে জীবন সঙ্গীকে সামলানোর যে যুদ্ধটা, এটা কিন্তু এটা আসলে সামলানো না, মানে কেউ কাউকে সামলায় না। আচ্ছা, আমরা সবাই সবাইকে সামলাই দিন শেষে। আমি শুধু একা সামলে রাখবো, সে সামলে রাখবে না, আবার সে একা সামলে রাখবে, আমি সামলে রাখবো না, এটা হয় না। এটা ভালোবাসার ক্ষেত্রেও বলেন, কিংবা কি বলে, সবসময় তো একটা ভালোবাসাই কাজ করে, বিয়ে করলে কি ভালোবাসা কাজ করে না? So, অবশ্যই। রান্না করেছেন কখনো জীবনে? না, খুব কম, কিংবা মানে করি নাই, এটা খুবই, এটা করি নাই কখনোই। ঈদে আসলে কি ধরনের খাবার পছন্দ করেন, বা এবারের ঈদে আসলে ঈদের আগে আমার খুবই মিষ্টি বেশি পছন্দ ছিল, তো এখন অনেক দিন যাবত আমি মিষ্টিটাকে অ্যাভয়েড করছি, অনেক দিন যাবত। এটা কি ডায়েটের জন্য, ওজন এটা কমানোর? এটা ওজন কমানো, মানে সবকিছু মিলেই আর কি, সবকিছু মিলেই। সো ওই জায়গা থেকে তারপরে ঈদে মিষ্টি জাতীয় খাবার দিয়ে তো আমাদের নামাজের আগে তো হচ্ছে খেয়ে যেতে হয়, মিষ্টি মুখ করেই যেতে হয়। তো মিষ্টি তো সেমাই, লাচ্ছা সেমাই ফেভারিট সব। অবশ্যই ঈদের তো অন্যতম অংশ লাচ্ছা সেমাই। পূজা, আপনি কি রান্নায় আগ্রহী বা রান্না করতে পছন্দ করেন? খুবই পছন্দ করি, খুবই ছোটবেলা থেকে এই আগ্রহটা আমার ছিল, আছে এবং থাকবে। রান্না করতে আমার খুব ভালো লাগে, এবং নিউ নিউ আইটেম মানে করতে ভালো লাগে। মানে আমি এখন ফেসবুকে কিংবা কোনো কিছুতে দেখছি যে এই আইটেম, আচ্ছা ঠিক আছে আমার এখনই বানাতে হবে, কী কী লাগবে, ঠিক আছে নিয়ে আসো। তো আমার রান্না করতে খুব ভালো লাগে এখন। আগে একটু কমই রান্না করতাম, বাট এখন যেহেতু আমার বাসায় কেউ নেই, সো আমার নিজেরই রান্না করতে হয়। আচ্ছা, তার মানে বাইরের খাবারের চেয়ে নিজের রান্নায় মানে বাসার খাবার বেস্ট। কি ধরনের রান্না করতে বেশি পছন্দ করেন? বাঙালি খাবার আমি খুব ভালো পারি, যে কোনো রকমের মাছ, মাংস, ভর্তা, এভরিথিং সব পারি। অবশ্যই। সেই আমরা কোনো একদিন নিশ্চয়ই আমরা সবাই মিলে সেই খাবারের সুযোগ পাবো। এবং সেই অবশ্যই এইবার যে সিনেমা আসছে, লিপস্টিক নিয়েই আমরা কথা বলি একটু। লিপস্টিক তো আসছে এবারে, এবং যেটা বলছিলাম ডাবল রোল একটা ক্যারেক্টার, দুটো ক্যারেক্টার, একটা গ্রামের একজন স্বাভাবিক মেয়ে বা সাধারণ মেয়ে একদম, আর একটা সুপারস্টার ক্যারেক্টার। সুপারস্টার মাধুরী, যে দেশের নাম্বার 1 মানে একজন চিত্রনায়িকা, সেই ক্যারেক্টারটা প্লে করতে নিজের সাথে কতটা মিল খুঁজে পেয়েছেন? আমি নিজের সাথে কোনো মিলই খুঁজে পাইনি, মানে মাধুরীর যে ক্যারেক্টার, নিজের সাথে কোনো মিলই খুঁজে পাইনি। কারণ মাধুরী এত বড় সুপারস্টার, এত বড় একজন সুপারস্টার, আমি কিছুই না এখনও জাস্ট আমি স্ট্রাগলার বলবো। মাধুরী স্ট্রাগলার না। মাধুরী যেখানেই যায় 1 নাম্বার, মানে মাধুরী কি লিপস্টিক ইউজ করে সেটাও মানে সবাই জানে, কি ব্র্যান্ডের লিপস্টিক ইউজ করে সেটা সবাই জানে। সো ওরকম মানে রিলেট আমি করতে পারিনি, বাট আমি চেষ্টা করেছি মাধুরী যেরকম স্ক্রিপ্টে লেখা সেটা ফুটিয়ে তোলার। এখন বাকিটা তো দর্শক বলবে যে কেমন আমি পেরেছি। না, অবশ্যই, কারণ আমরা যে আপনাদের ডান্স নাম্বারটি রিলিজ হয়েছে সেটার যে সাড়া দেখছি, আশা করছি যে দর্শকরা পুরো, যেহেতু আরও কিছুদিন বাকি আছে প্রথম সপ্তাহ পূরণ হতে, আশা করছি দর্শকরা এটা ভালোভাবেই নেবে। এবং সব কিছু মিলিয়ে আদর আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এই সিনেমায় নিজেকে নতুনভাবে কি উপস্থাপন করতে পেরেছেন কোনোভাবে? কোন দিকটা মনে হয়েছে যে নতুনভাবে আদর আজাদকে উপস্থাপন করা হয়েছে?
আমার এই সিনেমার সব দিকটাই নতুন, কথা বলা, হাঁটা চলা, সব কিছুই, গেট আপ থেকে শুরু করে। তো এই জনরা, এই ধরনের গল্পে আমার প্রত্যেকটা গল্প যখন আমরা করি তখনই তো এটা ভিন্ন ভিন্ন একটা গল্প হয়, কিন্তু থাকে না কিছু জায়গায়, কিছু জায়গায় অন্তত ক্যারেক্টারের সাথে কোনো ক্যারেক্টারের সাথে মিলে যাচ্ছে। আমাদের লিপস্টিকের স্ক্রিন প্লেটা এরকম করা হয়েছে, কিংবা এটা এইরকমই যে আমার সাথে, আমি এরকম গল্পে কখনো কাজ করিনি, উনি আমার সাথে একমত হবেন যে উনিও যে কয়টা ছবি করেছেন এইরকম, মানে এই অসাধারণ গল্প, মানে এত দুর্দান্ত যে স্ক্রিন প্লে হতে পারে, ডায়লগ থেকে শুরু করে সব কিছু এত সুন্দর। আর ডিরেক্টরের কথা না বললেই না, তিনি এমন কিছু সুন্দর সুন্দর লোকেশনে কাজ করেছে যেটা আপনার গ্রামে আমরা গিয়েছি, ছবির মতো গ্রাম, চোখ জুড়ানো শহর, সব কিছু মিলে মানে খুব ভালো হয়েছে। আর ক্যারেক্টারের জায়গাটা থেকে আমার বিশেষত্বটা এখানে আমি বলবো যে এর আগের যতগুলো আমি ছবি করেছি প্রত্যেকটাতেই কিছু না কিছু মানে কোনো পয়েন্টে একটু ক্যারেক্টারের জায়গাটা থেকে মিল ছিল। বাট এই গল্পে লিপস্টিকের আতর আলীরও 2টা পার্ট আছে, নামটা চেঞ্জ না, আতর আলী নাম, কিন্তু এই আতর আলীটা না একটু অন্যরকম, সবার থেকে আলাদা। কি ধরনের আলাদা আসলে? আলাদাটা ওইটা তো দেখতে হলে, জানতে হলে এটা তো হলে গিয়ে দেখতে হবে যে আসলে কোন ধরনের। এটা ইনোসেন্ট যেরকম ছেলেটা, আবার অ্যাগ্রেসিভও, কিন্তু এটা মানে সে ভালোবাসার জন্য সব করতে পারে এক কথায়। অবশ্যই ইভেন সেটা মানে মন থেকে করে বলে আসলে এটা ফুটে উঠেছে স্ক্রিনে, সেটা দেখা যাবে যে আমাদের পাস্টের যে গল্পটা আবার প্রেজেন্টের যে গল্পটা, এটা দেখা যাবে। অবশ্যই দিন শেষে ভালোবাসাই জয়যুক্ত হয়, ভালোবাসার জয় হোক। একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, শুক্তারায় নিচ্ছি আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন ডিবিসি নিউজ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদের বিশেষ আয়োজন শুক্তারা অনুষ্ঠানে। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন চিত্রনায়িকা পূজা চেরি এবং চিত্রনায়ক আদর আজাদ। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। এবং বিরতির আগে আদরের সাথে কথা বলছিলাম। পূজা, আপনার কাছে এবার জানতে চাচ্ছি, কিছুদিন আগেই মানে সম্প্রতি আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেয়েছি আপনি একটা কথা বলেছেন যে যদি বিয়ে করতে হয় এবং বিয়ের পরে মানে পরিবার যে সদস্যরা যদি না চায় ইন্ডাস্ট্রিতে আপনি আর থাকতে চান না, চলচ্চিত্র আপনি ছেড়ে দিতে পারেন। এই বিষয়টা আসলে যদি একটু ক্লিয়ার করতেন। পরিবারের সদস্য চাওয়া না চাওয়ার উপরে ডিপেন্ড করছে না, আমি নিজের ইচ্ছাতেই ছেড়ে দেব। মানে অনেকেই বলে যে দুইটা একসাথে মানে ব্যালেন্স করা যায়, বাট আমার কাছে মনে হয় না দুইটা একসাথে ব্যালেন্স করা যায়। হয় তোমার ফ্যামিলিতে মানে আফটার ম্যারেজ ফ্যামিলিতে কোনো না কোনোভাবে প্রবলেম হবে, না হলে তোমার কাজের জায়গায় প্রবলেম হবে। বাট এই কাজটা হচ্ছে আমার ধ্যান জ্ঞান, আমার সব কিছু, এই জায়গায় প্রবলেম হোক আমি কখনো চাই না। সো মানে আমি এই ডিসিশন আমি শুরু থেকে নিয়ে নিয়েছি যে আফটার ম্যারেজ আমি মানে কোনো কাজই করব না। বাট তাই বলে যে এখন আমি বিয়ে করব তা কিন্তু না, এখন আমি জাস্ট এখানে এই জায়গাতেই মানে একদম মনোযোগী থাকতে চাই, এই জায়গায় অনেক কিছু মানে আরও অনেক কিছু অর্জন করতে চাই, আরও অনেক মানে 5-6 বছর তো মিনিমাম। সো আফটার 5 ইয়ার্স আমি বিয়ে করে তারপর সব কিছু ছেড়ে দেবো। আচ্ছা, অবশ্যই সেই জন্য তো আমরা জানতেই চাচ্ছি এবং জানাতে চাচ্ছি আপনাকে যে আপনার পথ হয়তো আরও লম্বা, আরও অনেক দিন হয়তো কাজ করতে হবে। এবং আসলে আমরা তো আসলে জানি না আমাদের ভবিষ্যৎ কার কোথায় আছে, হয়তো আপনি কাজ করেও যেতে পারবেন, সংসার সামলেও হয়তো কাজ করে যেতে পারবেন, এরকম দেখা যাক সিচুয়েশন। আপনার ভক্তদের পক্ষ থেকে এই অনুরোধটুকু আপনার জন্য রাখলাম আর কি, যে আপনি কাজ চালিয়ে যান এবং দীর্ঘদিন কাজ চালিয়ে যান, যেই পরিস্থিতিতে থাকুন যেভাবেই থাকুন আপনি কাজ চালিয়ে যান। আদর, আপনি তো বিয়ে করে ফেলেছেন মানে পড়াশোনা শুরু করার আগে, ইউনিভার্সিটিতে জয়েন করার আগে আপনি বিয়ে করে ফেলেছেন। ভার্সিটি লাইফে যেটা হয় মানে প্রেমে পড়ার বিষয় থাকে, প্রেমে পড়ার, প্রেমে ছ্যাঁকা খাওয়ার, প্রেমে ধোঁকা খাওয়ার, প্রেমে নানান অভিজ্ঞতা হওয়ার, এই সুযোগ তো আপনার হয়নি। না, অ্যাকচুয়ালি তখন আমার ব্যান্ড ছিল, এই সুযোগ তো হয়নি, সুযোগের আগেই তো বিয়ে করে ফেলছি। হ্যাঁ, তো যার কারণে আবার পরবর্তীতে ধরেন ভার্সিটিতে আমার যাওয়াটাও খুব কম হয়েছে। 3rd ইয়ারে এসে আমি ভার্সিটি ড্রপ আউট অ্যাকচুয়ালি। তারপর হচ্ছে আমি হোটেল ম্যানেজমেন্টে ডিপ্লোমা করি, দেন ওয়েস্টার্নে ছিলাম। তখন আসলে হয় কি যে এই সিচুয়েশনে ধরেন যখন ফ্যামিলি কিংবা সব কিছু মিলে একটা না, তখন মানে আমি হয়তো বা অনেক আগেই একটা সেটেলমেন্টে চলে যেতে পেরেছি, যার কারণে আজকে এই জায়গায় এসে আপনার সামনে আমি কথা বলতে পারছি। তো ওই জিনিসটা যদি আমার আগে না হতো, তাহলে আপনি যেটা বললেন যে এই সেই ভার্সিটিতে এই হয়, প্রেম হয়, সেই হয়, তো এগুলো তো করলে হয়তো বা আমার পথ এত দূর আসতো না। না
না, আসলে যেটা উপরওয়ালা যেটা করে সেটা ভালোর সেটা ভালোর জন্যই জন্য করে। করে। অবশ্যই সবই তো পূর্ব নির্ধারিত, এটা মেনে নিতেই হচ্ছে। এবং সবকিছু মিলে এই যে সাকসেস জার্নি, যেটা বললেন যে বন্ধুরা এখনো আপনাকে বন্ধুদের মতোই দেখে, সারা জীবন যেভাবে দেখেছে, পরিবারের সদস্যরাও সবাই আপনাকে সেভাবেই দেখছে, আপনি কিভাবে এনজয় করেন এই স্টারডম? এখন তারকা হয়ে ওঠা, সবাই আপনাকে চিনছে, ধীরে ধীরে আরো অনেক জনপ্রিয়তা পাচ্ছেন, একের পর এক সিনেমা করে যাচ্ছেন, এনজয় করেন কিভাবে পুরো বিষয়টাকে? এটা ভালো লাগে। এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় যে এটা সবাই যেভাবে হয় কি যে কেউ যখন এটা সম্মান কিংবা বলছি আপনাকে, বিষয়টা তো আসলে এরকম না, বলে বলে তো কিংবা সালাম দিয়ে তো সম্মান প্রকাশ করা যায় না। একটা মানুষের চোখে মুখে তার অবয়ব দেখলে আসলে বোঝা যায় যে মানুষটা আসলে কি বলতে চাচ্ছে, কিংবা ভেতরটা আসলে তার কেমন লাগছে। যখন সিনেমা হলেও যায়, তখন যখন একটা দর্শক একটা ছবি দেখে, যখন আমি যে জায়গায় যে এন্ট্রি, হিরো হিরোইনের এন্ট্রি যখন একটা তালি পড়ে, একটা সিটি পড়ে, সিনেমা হলে গিয়ে আমি ছবি দেখি না, আমি তখন দর্শকদের চোখ দেখি অ্যাকচুয়ালি, যে এই ভালো লাগাটা না আসলে প্রকাশ করার মতো না, কিংবা তখন আসলে খুবই নিজেকে আসলে খুব ইনোসেন্ট মনে হয়। ইভেন একটা সুপ্ত একটা মানে বলে না যে ছোট্ট মানে শিশুরা অনেক নিষ্পাপ, তখন আমার ফিলিংসটাকে অ্যাকচুয়ালি নিষ্পাপ মনে হয়। ভালো লাগা থেকে রেসপেক্টটা বেড়ে যায় তাদের প্রতি। সেই সম্মান থাকুক অটুট, এবং দর্শকদের ভালোবাসাও আপনার প্রতি অটুট থাকুক। যদি সিনেমার নায়ক না হতেন, কি হতেন? আমি হোটেল, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট, আমি হয় বড় কোনো হোটেলিয়ার হতাম অথবা কেবিন ক্রু হতাম। এটা আমার একদম পাক্কা ছিল। ইভেন হোটেলিয়ার হতে হতে হই নাই, মানে এমন একটা স্টেজে এসে আমি হোটেল ম্যানেজমেন্ট ইন্টার্নশিপ তখন আমার চলছিল, তো এই সময় এসে মানে আর মাত্র 2 মাস আমার চাকরি কনফার্ম সব কিছু, তো এই টাইমে এসে আবার হচ্ছে মিডিয়াতে ইয়ে করা, যে জার্নিটা শুরু করা। তো আবার তো আমাকে ওই জিরো থেকেই শুরু করতে হয়েছে, যেটা আমি 2 বছর আগে, 2 বছর পরে আমি একটা জায়গায় পর্যন্ত আসতে পেরেছি, চাকরিটা কনফার্ম করতে পেরেছি। তো যখন আমি ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছি, তখন কিন্তু আমি জানি যে আগামী 6 মাস 1 বছরে কিছু হবে না, কিংবা আমি কোনো কিছু দেখছি না। তারপরে কিন্তু একটা অনিশ্চিত যাত্রায় এসে আজকে আলহামদুলিল্লাহ বলতে পারি যে আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন, যতটুকুই দিয়েছেন, এখন পর্যন্ত ঠিকঠাক লাগছে। অবশ্যই শুভকামনা আপনার জন্য। আসলে যে কোনো ক্রিয়েটিভ কাজের জন্য আত্মনিয়োগ করাটা প্রচণ্ড ঝুঁকিপূর্ণ, অবশ্যই, কিন্তু সেই ঝুঁকিটা যারা নিতে পারে তারাই সফল হয়, এবং সেই সফলতা আপনার হাতে নিশ্চয়ই ধরা দিচ্ছে, সামনে আরও দেবে। শুভকামনা আপনার জন্য। পূজা, আপনার কাছ থেকে এবার জানতে চাচ্ছি, এই আপনি ছোটবেলা থেকেই কাজ করে যাচ্ছেন, পড়াশোনার পাশাপাশি অভিনয় করে যাচ্ছেন, অভিনয় না করলে আপনি কি অন্য কিছু হওয়ার স্বপ্ন দেখেছিলেন কখনো, যে অভিনেত্রী না হয়ে অন্য কিছু হওয়ার? না, কারণ ছোটবেলা থেকে যখন বোঝার মানে আগে থেকেই আমি মিডিয়ার সাথে জড়িত ছিলাম। সো যখন বুঝতে শুরু করি তখন তো জড়িত ছিলামই, তখন বোঝার যে ক্ষমতাটা এসেছে তখন থেকেই আসলে মাথায় এটাই ছিল যে বড় হয়ে নায়িকা হব। এবং মার সব থেকে বেশি জেদ ছিল যে না, পূজাকে বড় হয়ে নায়িকা বানাবো। এবং মাকে যেটা আমরা করতে দেখি, কিংবা তার জেদ যখন আমরা দেখি, তখন কিন্তু ওই জেদটা নিজের মধ্যেও থাকে যে না, মা যেহেতু এই জেদটা করছে তাহলে আমার এটা করতেই হবে। সো এটাই ছোটবেলা থেকে নায়িকা হওয়ার ইচ্ছা ছিল, এবং হয়েও গেছে অলরেডি। অবশ্যই সেই পথ আরও সুগম হোক, এবং আরও দৃঢ় হোক, আরও সমৃদ্ধ হোক আমরা চাই, এবং আশা করছি অবশ্যই আপনার যে কর্মদক্ষতা সেটার মধ্যে দিয়ে ভক্তদের যে ভালোবাসা সেটা আপনি অটুট রাখবেন সবসময়। এবং আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, ভক্তদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা, বা আমাদের দর্শকদের উদ্দেশ্যে? ভক্তদের উদ্দেশ্যে বলবো, প্রথমেই সবাইকে ঈদ মোবারক। আশা করছি আপনাদের ঈদ খুব ভালো কেটেছে এবং কাটছে। আপনাদের এই ঈদটা, আমরা সবাই জানি ঈদের দিন মানে অনেক হাসি খুশির ব্যাপার, সবাই খুবই মৌজ মাস্তিতে থাকে। আপনাদের এই মাস্তিটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য, আরও দ্বিগুণ করার জন্য আসলে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, আমরা একটি সিনেমা, খুব সুন্দর করে একটি সিনেমা বানিয়ে নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে লিপস্টিক। যখন আমরা এই সিনেমাটা বানাই তখন আসলে এই কাজটা কিংবা এই প্রোডাক্টের কথা বলি, একটা প্রোডাক্টটা আমাদের থাকে। এখন ঈদের দিন আমরা রিলিজ করে দিয়েছি, এই প্রোডাক্টটা এখন আপনারা এখন ডিসাইড করবেন যে কিভাবে কি হবে। সো আপনারা দেখুন, হলে গিয়ে সিনেমা দেখুন, বাংলা ইন্ডাস্ট্রির মার্কেটকে অনেক বড় করুন, এবং আমরা যেন গর্বের সহিত বলতে পারি যে আমাদের ঢালিউডও অনেকাংশে এগিয়ে, কোনো অংশে পিছিয়ে নেই। সো সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো থাকুন এবং আমাদের সবার জন্য দোয়া করুন। আদর, আপনি যদি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? থ্যাংক ইউ। You're most welcome. ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর
আমরা যেটা বলছি, আমাদের যেটা টাইটেল, আমি যেটা বলি বেসিক্যালি লিপস্টিকের অনেকগুলো রং, আমাদের ছবিতেও ঠিক ততগুলোই রং বলবো না, ততগুলোই গ্রাফ আছে, আপস অ্যান্ড ডাউন আছে, যেটা আপনাদেরকে কখনো হাসাবে কখনো কাঁদাবে। তো সেখান থেকে আবার কখনো আনন্দিতও করবে, বেশিরভাগ ক্ষেত্রে আনন্দিত করবে। তো ঈদের আনন্দটা আরেকটু বাড়ানোর জন্য হলেও আপনাদের লিপস্টিক ছবিটা দেখা উচিত হলে গিয়ে। সবাইকে ঈদ মোবারক। দুজনের জন্য শুভকামনা এবং লিপস্টিকের জয় হোক এই বিশ্বাস রাখছি আমরা। এবং আজকের আয়োজন শেষ করার সময় চলে এসেছে। ডিবিসির ঈদ আয়োজন শুক্তারায় আজকের আয়োজন শেষ করছি। ডিবিসি নিউজের সাথে থাকুন।